ভারত যদি পৃথিবীর জীব বৈচিত্র্যের জন্য অন্যতম একটি সর্ববৃহৎ দেশ হয়, তাহলে এই দেশের মধ্যে হয়তো সবথেকে বেশি জীব বৈচিত্র্য দেখা যায় উত্তর পূর্ব ভারতে। জীবজন্তু আর মানুষের সহাবস্থান এখানে যেন একটা অন্যরকম উদাহরণ সৃষ্টি করেছে। এখানে ধান ক্ষেতের ফাঁকে এমন এমন জীবজন্তুর দেখা মেলে যা সত্যি কল্পনাতীত। এখানকার জীব জন্তু, প্রাণী, কীট পতঙ্গ, পাখি সবাই মিলে তৈরি করেছে নিজস্ব এক সিস্টেম। আর এই সিস্টেমের হয়তো উপরিভাগে রয়েছে এক শৃঙ্গ গন্ডার। চলুন আজ তবে এনাদের রাজত্বে একটু প্রবেশ করা যাক। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। হাই, গুড মর্নিং, ওয়েলকাম টু ডোডো সাফারি। কালকে আমরা রাতের বেলা প্রায় 8:30 নাগাদ পৌঁছে গেছি। এখন বাজে 7:30 সকালবেলা। গাড়ি এসে গেছে, সাফারির গাড়ি চলে এসছে। আমরা সকালবেলা কাজিরাঙ্গার একটা জোনে যাচ্ছি, সম্ভবত এটা ওয়েস্ট জোন হবে, তাও আমি জানি না। একবার সাফারি গাড়ির সঙ্গে একবার কথা বলে নিচ্ছি, কথা বলে জানাচ্ছি। আপনার নাম কে হ্যায়? বিশ্বজিৎ গগৈ। সেদিন সকাল 7:30 নাগাদ তৈরি হয়ে বেরিয়ে পড়েছিলাম সাফারির উদ্দেশ্যে, কাজিরাঙ্গার বন্য জগতের সঙ্গে ছোট্ট একটা মোলাকাত করতে। আর কি সুন্দর এই মিঠে রোদ, চা বাগানের মধ্যে দিয়ে যেতে যেতে এক সুন্দর এক পরিবেশের সাক্ষী রইলাম। ওই যে দূরে গাছগুলোর মধ্যে যেগুলো লতানে গাছ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে, ওগুলো হলো গোলমরিচ গাছ। আর সকালবেলায় চা বাগানের কারিগরেরা ছুটতে ছুটতে চলে আসছে চায়ের বাগানে কাজ করতে, আর আমরা ছুটে চলেছি বন্য জগতের ভেতরে প্রবেশ করার জন্য। মনের মধ্যে একটা প্রবল উত্তেজনা কাজ করছিল। চলেছি ওয়েস্টার্ন জোন, বাগড়ি। এনএইচের ওপর দিয়ে বাগড়ির দিকে ছুটে যাওয়ার সময় হঠাৎ করেই পাশে লক্ষ্য করলাম গন্ডার চড়ে বেড়াচ্ছে। কালকে রাতেই বলেছিলাম আমাদের অ্যানিম্যাল করিডোরগুলো খুব সাবধানে পেরোনোর জন্য নির্দেশিকা জারি রয়েছে, আর সেগুলোর প্রয়োজনীয়তা কতখানি তা আজ অনুভব করতে পারলাম। তাই তো কাজিরাঙ্গা হয়তো একটু অন্যরকম। এখানে মানুষ, জীব জন্তু সবাই মিলেমিশে একসঙ্গে থাকে। চলিয়ে আমরা আছি এখন বাগড়ি লেঞ্জে। এগুলো হচ্ছে সাফারির হাতি। কোনো মিল পাচ্ছেন আমার সঙ্গে? इसका नाम क्या है? लक्ष्मी। हेलो लक्ष्मी। हाय। প্রথম অর্ধে আমরা গেছিলাম ওয়েস্টার্ন জোনে। 420 বর্গ মাইল জুড়ে অবস্থিত এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের এটি একটি রেঞ্জ। টোটাল 5টি রেঞ্জ রয়েছে এখানে। আপনারা এই গেটে এসেও টিকিট কেটে সাফারি করতে পারেন। গাড়ি কিন্তু গেটের সামনেই থাকে। আমাদের গাড়ি হোটেল থেকে ঠিক করে দেওয়া হয়েছিল। এখানে একটা ইকো শপ আছে, এর মধ্যে আপনারা টিকিট কিনতে পারবেন, ঠিক যেমন আমি একটা কিনেছি। যে 5টি রেঞ্জ বললাম তার মধ্যে 4টি গুরুত্বপূর্ণ রেঞ্জ হলো কোহরা, বাগড়ি, আগ্রাতলি এবং বুড়াপাহাড় রেঞ্জ। এর মধ্যে আমরা করব কোহরা এবং বাগড়ি রেঞ্জ। দুটি রেঞ্জের জন্যই খরচা 4000 টাকা পার সাফারি। তবে এই সাফারি কিন্তু ফরেনার্সের জন্য 7500 টাকা। একটা গাড়িতে আপনি আরামসে 6 জন মিলে যাত্রা করতে পারেন। গাড়ি পিছু কিন্তু এই ভাড়াটা। এছাড়াও কাজিরাঙ্গাতে সকালবেলা 6টা থেকে 7টা এবং 7টা থেকে 8টা দুবার করে হাতি সাফারি হয়। হাতি সাফারি পার হেড খরচ
1500 টাকা করে। ঢুকে পড়লাম বাগড়ি রেঞ্জের একদম ভেতরে। আর ঢোকা মাত্রই দেখা পেলাম এখানকার বিখ্যাত এক শৃঙ্গ গন্ডারের। একটা জায়গায় কতগুলো গন্ডার একসঙ্গে আছেন দেখুন, সত্যি মন ভরে গেল এই বন্য প্রাণীদের দেখে। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে বেষ্টন করে রয়েছে ব্রহ্মপুত্র নদী, তাই এখানে এই জঙ্গলে জলের অভাব খুব একটা দেখা যায় না। এখানে প্রচুর ওয়াটার বডিজ রয়েছে। দেখুন কেমন বানর সেনা সেই ওয়াটার বডিজ সাঁতরে চলে আসছে আমাদের দিকে। এখানে কতগুলো গন্ডার আমি শুধু বলছি। এইখানে একটা গন্ডার আছে, এটাকে ঘোরালাম, এই একটা গন্ডার চড়ছে, ওইখানে একটা আছে, এইখানে টোটাল এইদিকে 4খানা গন্ডার রয়েছে, আর এইখানে আছে হচ্ছে 1খানা, মানে টোটাল 5খানা গন্ডার। এইখানে যে পাখিগুলো বসে রয়েছে আমি জুম করে দেখালাম, এগুলো ফ্যালকন ব্যান্ড। আর ওই যে ওই দূরে আর একটা গন্ডার রয়েছে, মানে এখানে মোটামুটি পুরো গন্ডারে ভর্তি। সত্যি জঙ্গল আমাদের অনেক কিছু শেখায়। জঙ্গল আমাদের মাথা ঠান্ডা করতে শেখায়, আর এই জঙ্গলের সুন্দর দৃশ্য চোখেরও পুষ্টি যোগায়। তাই একবার করে মাসে জঙ্গল ভ্রমণ করাই যেতে পারে, যেটা আমার খুব প্রিয়। দূরে দেখা যাচ্ছে ওয়াটার বাফেলো, এরা নাকি প্রচণ্ড ক্ষিপ্র হয়। দূরে ওই যে মালভূমি দেখা যাচ্ছে, ওর তলাতেই কিন্তু আমরা ছিলাম। আর ওখান পর্যন্ত কিন্তু কাজিরাঙ্গা রেঞ্জ পুরোটাই। বিশাল এই চত্বর জুড়ে 2000-এরও বেশি গন্ডার এখানে রয়েছে। কাজিরাঙ্গার এই জঙ্গলের বাস্তুতন্ত্রে কেউ খাদ্য আর কেউ খাদক। তবুও নিজেদের মধ্যে লড়াই সেরকমভাবে কিছু নেই। নেই জমি জায়গার দখলের জন্য বিবাদ। তাও নিজেদের বাঁচিয়ে রাখার জন্য যে লড়াই, সেই লড়াই চালিয়ে যাচ্ছে আপামোর বন্যপ্রাণ। ছোটবেলায় অ্যানিমাল প্ল্যানেট কিংবা ডিসকভারি চ্যানেল খুলে বিস্ফারিত চোখে এই পশু পাখিদের জীবন কাহিনী শুনতাম আর দেখতাম। আজ নিজের চোখে এত সুন্দর বন্যপ্রাণ দেখে সত্যি একটু অবাক হয়েছি। আগেরবারেও আমি এসেছিলাম এই উত্তর পূর্ব ভারতের আরেকটি জঙ্গলে, যার ব্লগ রয়েছে আমার চ্যানেলে। নাম মানস ন্যাশনাল পার্ক। খুব সুন্দরভাবে সেই ন্যাশনাল পার্ক আমরা বর্ণনা দিয়েছিলাম। অনেকেই আপনারা লিখে জানিয়েছেন সেই ন্যাশনাল পার্কের ফিডব্যাক। অনেকে গেছেনও সেই ব্লগটি দেখে। আপনারা যারা দেখেননি তারা প্লিজ ওই ব্লগটা একবার দেখে নেবেন। উত্তর পূর্ব ভারতের প্রত্যেকটা বনাঞ্চল আমার কাছে খুবই প্রিয়। বেশিরভাগই এখানে যা নজরে পড়েছে তার মধ্যে আছে হরিণ, ওয়াটার বাফেলো, গন্ডার আর বেশ কিছু হাতি। সঙ্গে রয়েছে প্রচুর পাখি, প্রচুর সারস, ফ্যালকন জাতীয় পাখি এখানে প্রত্যেকটা ওয়াটার বডিতে ভরে রয়েছে। যারা পশু পাখিদের ছবি তুলতে একদম ভালোবাসেন তাদের জন্য এই জায়গা স্বর্গরাজ্য। চলতে চলতে হঠাৎই দূরে দেখতে পেলাম কিছু বন্য হাতির পিঠ। এখনো পর্যন্ত সামনে আসেনি, তবে দূর থেকে দেখেই মনে হলো বেশ বড়।
সাফারির গাড়ির ভিড়ের জন্য আমি এই গন্ডারখানাকে তুলতে পারিনি। ও বাবা, তারপর দেখি পেরিয়ে ক্যামেরা দেখে আমার সামনে পোজ দিতে দিব্যি এগিয়ে এসছেন উনি। ঠোঁটে আবার লিপস্টিকও পরেছেন। এইসব সরল সাদাসিধে বন্যপ্রাণ দেখতে দেখতে কেমন হিংসে হয়। কত সুন্দর, কত সরল সাদাসিধে ভাবে এনারা বেঁচে থাকেন। মনে হয় একটু যদি চেষ্টা করি তাহলে হয়তো আমরাও এরকমভাবে বেঁচে থাকতেই পারি। কি বলেন? সেই যে দূরে হাতি বাবাজিদের পিঠখানি দেখেছিলাম, আস্তে আস্তে দেখি তারা জঙ্গলের বাইরে বেরিয়ে আসছে। সাত সকালে রোদ পোহাতে পোহাতে শালিক পাখিরা দেখুন কি সুন্দর আড্ডা মারছে, ঠিক আমাদের শীতকালের পাড়ার আড্ডাখানার মতো। উমার বিদায়ের খবর ঠিক পৌঁছে দিয়ে আবার ফিরে এসেছে নীলকণ্ঠ পাখি। দূরে গাছের তলায় আরো একটি হাতি দেখতে পেলাম বটে, কিন্তু ও বোধহয় আমার উপর একটু রাগ করেছিল, আমার দিকে ফিরেও তাকালো না। আর এনাকে তো নিশ্চয়ই চেনেন, অল্প স্বল্প এখনো দেখতে পাওয়া যায়, গোসাপ। এই জঙ্গলে 100টিরও বেশি নাকি বাঘ রয়েছে, আর রয়েছে অনেক অজগরও। এই ফলগুলো চিনতে পেরেছেন? যদি চিনে থাকেন কমেন্ট বক্সে লিখে জানান। একটি বন্য শূকর আমাদের চোখের সামনে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, আর কাদা থেকে ওর নিজস্ব খাবার বেছে বেছে খাচ্ছে। মানুষের কথা মনে আছে? একটা ওয়াচ টাওয়ারে আমাদের হাতে ঘিরে ধরেছিল, সেই স্মৃতিকে উস্কে দিয়ে আমাদের চোখের সামনে এখন গন্ডার আমাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। ড্রাইভার সাহেব ধীরে ধীরে গাড়িটাকে পেছনে নিয়ে নিলেন। বলা যায় না তো কখন কোথায় আক্রমণ করে বসে। জঙ্গল ওনাদের, তাই ওনাদের নিয়ম মেনে চলাই ভালো, অগ্রাধিকার ওনাদেরই। তা বাপু বেশ ধীরে ধীরে আমাদের পথ ছেড়ে ও সাইডে গিয়ে আমাদের জরিপ করছে। ভাবছে এতগুলো বাইরে থেকে লোক চলে এসছে, যদি আমার জায়গা দখল হয়ে যায়। তা আমাদের দেখে কি মনে হলো জানি না, ধীরে ধীরে সে জঙ্গলের দিকে চলে গেল। হয়তো মনে করেছে এই মানুষজনগুলো সত্যিই ভালো। দূরে দেখুন একটা গন্ডার কি সুন্দর সাঁতার কেটে পার হচ্ছে। আহা, সেই গরমকালে পুকুরে দাপাদাপি করার কথাটা মনে পড়ে গেল। আবার দেখুন দূরে কতজন ওয়াটার বাফেলো
এক পাড় থেকে অন্য পাড়ে যাচ্ছে, যেন দল বেঁধে কোথাও বেড়াতে গেছিল, এবার ফিরছে নিজের বাড়িতে। আবার এনাকে দেখুন, কি সুন্দর সুসজ্জিত একটি জলাশয়ে ঘুরে বেড়াচ্ছে, যেন তদবির করছে নিজের বাগানখানি ঠিকঠাক আছে কিনা তাই। বাগড়ি রেঞ্জ সাফারির আমরা একদম শেষাংশে, মোটামুটি 4 ঘন্টার সাফারি ছিল, বেশ ভালো স্পটিংও হলো। আমরা চলে এলাম একদম শেষ প্রান্তে একটি জলাশয়ের ধারে একটা সুন্দর ওয়াচ টাওয়ারে। এই জলাশয়ে ছিল প্রচুর মাছ ঘাই মারছিল, আর একটা সুন্দর হাওয়া দিচ্ছিল, বেশ ভাল লাগছিল। এই পিলারে যে সালগুলো লেখা রয়েছে, এর মানে হলো এই বছরে এতখানি পর্যন্ত জলের লেভেল উঠেছিল বন্যায়। দেখুন, 1988 সালে সর্বোচ্চ জলের লেভেল উঠে গেছিল এখানে। সেই বছরের বন্যার অবস্থার কথা ভেবে দেখুন। প্রায় 10:30 নাগাদ আমরা বেরিয়ে পড়লাম বাগড়ি রেঞ্জ থেকে হোটেলের উদ্দেশ্যে। দেখুন তো কি সুন্দর, রাস্তার পাশে পোষা হাতি দাঁড়িয়ে পড়েছে, কি না দোকান থেকে কলা খাবে, সবাই খাওয়াচ্ছেও বটে। এই জন্যই আমি শুরুতেই বলেছিলাম না, কাজিরাঙ্গা একটু আলাদা। এই ছিল হোটেলের কিচেন কাম ডাইনিং রুম। এখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। আমরা সকালে কিন্তু ব্রেকফাস্ট করে বেরোইনি, আর অত সকালে ব্রেকফাস্ট করে বেরোনো সম্ভব নয়, তাই এসে ব্রেকফাস্ট খেয়ে নিলাম। সেকেন্ড হাফে এখন চললাম সেন্ট্রাল রেঞ্জের সাফারি করতে। তো ওয়েস্টার্ন রেঞ্জ বেশ ভালোই স্পটিং হয়েছে, বেসিক্যালি গন্ডার। তো এখন দেখা যাক সেন্ট্রাল রেঞ্জে কী দেখা যায়। তো এই হচ্ছে আমাদের হোটেল হংথর রিসর্ট। এটা ঠিক সেন্ট্রাল রেঞ্জের অপোজিটেই অবস্থিত। কালকে যখন আসছিলাম একদম গ্রামের মধ্যে দিয়ে আসছিলাম, চারপাশে চাষ ক্ষেত যেটা দেখলেন আপনারা, আর
সব থেকে বড় কথা, কালকে রাতের বেলা যখন এসছি না, রাতের বেলা ওই 10টা নাগাদ এই ঠিক এর পেছনে, মানে এই রিসর্টের পেছনে কিন্তু হাতি এসেছিলো, হাতি ডাকাডাকি করছিল। বেসিক্যালি এখানে প্রচুর ধান ক্ষেত হয়েছে, এখন ধানের শীষ দেখলাম একটা পাকা, মানে পাকবে আর কি, এরকম ব্যাপার। তো হাতি বেশ কয়েকটা, মানে 15টা মতো হাতির পাল এসেছিলো, যা আমরা শুনলাম, কিন্তু বাইরে বেরোতে দেয়নি। আমরা নিচেও এসেছিলাম হাতি দেখবো বলে টর্চের আলোয়, কিন্তু বাইরে বেরোতে দেয়নি। বাট হাতির ডাকাডাকি আমরা শুনতে পেয়েছি। বাইরে সবাই গ্রামবাসীরা আগুন জ্বালিয়েছিল, এমনকি টর্চ নিয়ে এই ঠিক পাহাড়ের, মানে এদিকটা যে মালভূমিটা রয়েছে সেই মালভূমির দিকে টর্চ মারছিল, এবং ঠিক মালভূমির তলাতেই ওরা ছিল। আমরা রুম থেকে চেঁচামেচি শুনতে পেয়েছি, হাতির ডাক শুনতে পেয়েছি, কিন্তু স্বচক্ষে দেখতে পাইনি। যাই হোক, এখন তাও আজকে সাফারিতে সকালে 3টে মতো হাতি দেখেছি। তো এখন দেখা যাক সেন্ট্রাল রেঞ্জে কি পাওয়া যায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের সঙ্গে ডোডোস সাফারির কাজিরাঙ্গা পর্ব। গাড়ি আমাদের এসে গেছে। আগেই যেরকম বলেছিলাম, এই সেন্ট্রাল রেঞ্জেও কিন্তু খরচা 4000 টাকা প্রতি সাফারি। একটা গাড়ির জন্য 4000 টাকা খরচা রয়েছে। আর এই সেন্ট্রাল রেঞ্জেও কিন্তু হাতি সাফারি হয়। টাইমিং সেই একটাই, সকালবেলা 6টা থেকে 7টা এবং 7টা থেকে 8টা। অ্যাকচুয়ালি সমস্ত হাতি সাফারি একদম সকাল সকালেই হয়ে যায়। শুধুমাত্র জীববৈচিত্র্যই নয়, এখানকার ল্যান্ডস্কেপও সত্যি মন ছুঁয়ে যায়। সেন্ট্রাল রেঞ্জে বা ওয়েস্টার্ন রেঞ্জে তৃণভূমির সঙ্গে বনাঞ্চল দুটোই আমরা লক্ষ্য করেছি। এই শান্ত পরিবেশে দিব্যি চুপচাপ বসে থাকতে বা দাঁড়িয়ে থাকতে বেশ লাগছে। চারিদিকে ঘন তৃণভূমি চোখের পুষ্টি যোগাচ্ছে। দূরে একটা ঈগল, তার বাসাটা দেখুন কত বড়, আর উপর থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য রাখছে নিচের কোনো খাদ্যের প্রতি।
ওইখানে একটা 3খানা হাতি রয়েছে। দূরে আবারও একটি হাতির পরিবার আমাদের চোখে পড়েছিল। বেশ কিছুক্ষণ কাটিয়েছিলাম সেই হাতি পরিবারগুলোর সঙ্গে। দেখছিলাম কিভাবে বাচ্চাদের রক্ষা করে এই হাতির পরিবার, কিভাবে ঘাস থেকে জল ঝেড়ে নিজের মুখের মধ্যে দিয়ে পেটে চালান দেয় হাতিরা। বেশ দেখতে খুব ভাল লাগে এই সমস্ত জিনিস, কিভাবে তারা তাদের পরিবারকে বাঁচিয়ে রাখে, কিভাবে তারা নিজে বেঁচে থাকে প্রকৃতির সঙ্গে মানিয়ে নিয়ে। এই যে সাইডে বড় বড় ঘাস জমিগুলো দেখতে পাচ্ছেন, ড্রাইভার কাম গাইড সাহেব বললেন এখানেই নাকি থাকে বাঘ। আর এই যে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, বাঘকে স্পট করার জন্য ধৈর্য ধরে দাঁড়িয়ে রয়েছে। পৌঁছে গেছিলাম কাজিরাঙ্গার সেন্ট্রাল জোনের একদম শেষ অংশে, একটা ওয়াচ টাওয়ারের কাছে। এখান থেকে আমাদের ফিরে যেতে হবে আবার সেই গেটকে। সন্ধে তখন হব হব করছে, আর মনটাও একটু ভারী হয়ে গেছে, কারণ তাদের রাজ্য ছেড়ে এবার আমাদের যেতে হবে নিজেদের রাজ্যে, যেখানে আছে কোলাহল, অশান্তি, সমস্ত কিছুই। আপনারা এখানে বাইরে থেকে গাড়ি করে এসে গাড়ি পার্ক করে সাফারির গাড়ি নিয়ে ভেতরে ঘুরতে পারেন। ফেরার সময় বৃষ্টি নেমে গেছিল, ভিজিয়ে দিয়েছিল আমাদের, তবে ভালো লেগেছিল আমাদের এই সাফারিখানি। বেশ সুন্দর দেখেছিলাম জঙ্গলের তাদের রাজত্বখানি।
রীতিমতো বৃষ্টিতে ভিজে ভিজে চলেছি অর্কিড হাউসে। ওখানে একটা বিহুর শো হয়, জানি না ওটা দেখা হবে কিনা, তাও দেখি আজকে হচ্ছে কিনা। যাই আগে ঢুকি অর্কিড হাউসে। পুরো বৃষ্টি, ভাগ্যে ভালো আমাদের সেন্ট্রাল জোন কভার হয়ে গেল। জাস্ট আমরা বেরোবো সঙ্গে সঙ্গে বৃষ্টি চালু হয়েছে। কাজিরাঙ্গার পাশে আছে একটা অর্কিড হাউস ও একটি ঝর্ণা। সময়ের অভাবে আমরা ঝর্ণাখানিতে না যেতে পারলেও অর্কিড হাউস আস্তে আস্তে আমাদের রাত হয়ে গেছিল। আপনারা দিনের আলো থাকতে থাকতে এই অর্কিড হাউসে আসুন, খুব সুন্দর জায়গা। আর এখানে বেশ কিছু শো হয়, আপনারা দেখতে পারবেন সেগুলো। শুনেছি নাকি এখানে 25টা মতো দেখার জায়গা রয়েছে এবং প্রায় 3 ঘন্টা ধরে এখানে শো চলে। আপনারা টাইম নিয়ে এখানে আসুন। এর আশেপাশে রয়েছে সুন্দর লোকাল মার্কেট, এখানে মার্কেটিংও করতে পারেন। খুব সুন্দর জায়গা এটা, আপনারা এলে অবশ্যই এখানে আসবেন। আমার 100% রিকমেন্ডেশন রইল এই জায়গার জন্য। এর প্রকারভেদ দেখুন, ব্রাউন, ব্ল্যাক, এটা সাদা নর্মাল, এটা রেড রাইস। কালকে যেমন হাতি নেমেছিল বলেছিলাম, আজকে আবার হাতি নেমেছে ওই দূরের গ্রামে। ওই গ্রামটার এই সাইডে যে পাহাড়টা আছে, এই পাহাড়টার তলা দিয়ে হাতিগুলো প্রায় 20-25টা হাতি নেমেছে একদম হোটেলের পাশ দিয়ে। ওরা এই রুটটাও ব্যবহার করে আসার জন্য, কিন্তু আজকে নেমেছে ওই দিক দিয়ে। সবাই চেঁচাচ্ছে আর ওইখানে আগুন জ্বলেছে। चलो नमस्ते करो, नमस्ते नमस्ते। चलो चलो टाटा, ভালো থেকো, ভালো থেকো। শেষ হলো আমাদের উত্তর পূর্ব ভারতের ভ্রমণ পর্ব। কেমন লাগলো আপনারা অবশ্যই লিখে জানাবেন। অরুণাচল পর্ব আর এদিকে কাজিরাঙ্গা, দুটো জায়গায় গিয়েই আমরা হতাশ হইনি। নেচার আমাদের কিছু না কিছুভাবে আমাদের সারপ্রাইজ করেছেই। তাই তো বারবার আমরা ছুটে চলি নতুন নতুন জায়গায়, নতুন নতুনভাবে নেচারকে এক্সপ্লোর করতে। ভালো থাকবেন সকলে। কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। আর ডোডো সাফারিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন।